জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। আগামী সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা। গুরুতর জখম মানিক চকের আইসি। আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল পুলিশ বললেন মালদহের এসপি প্রদীপ। সাদ্দাম সমাজসেবী দাবি আইনজীবীর কার্ড না দিয়ে 12 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। উচ্চ মাধ্যমিকের ওএমআরেও দুর্নীতির অভিযোগ। 7 বছর পর মামলার শুনানি শেষ, রায় স্থগিত রাখল আদালত। 2014 সালের টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দিক পর্ষদ, নির্দেশ বিচারপতি সিংহের। শনিবার দুপুরে নিটের ফল প্রকাশ, তবে কিছু শর্ত বেঁধে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ নয়তো আগামীকাল কন্নড় ভাষীদের সংরক্ষণ চালু হবে। খড়গের পুত্রের মন্তব্যে বিতর্ক কর্ণাটকে। জম্মু ও কাশ্মীরে আবারও গুলির লড়াই। কুপওয়ারায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি। উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস বারটি কামরা বেলায় মৃত অন্তত 2 জন, আহত বেশ কয়েকজন। আরএসএস এর বার্তা পেয়ে অজিত পাওয়ারকে দূরে ঠেলছে বিজেপি। জল্পনা শুরু মহারাষ্ট্রের রাজনীতিতে। প্রাতঃপিতা করুণানিধির পথে এবার স্টালিন। পুত্র উদয়নিধিকে করছেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী। কলকাতার 58টি রাস্তার মোড় থেকে হকার সরাতে হবে, আলোচনায় টাউন ভেন্ডিং কমিটির রিপোর্ট। অগ্নিগর্ভ বাংলাদেশ, নিহত অত্যন্ত 19 জন। দিনভর ঢাকায় সংঘর্ষ। সংরক্ষণ মামলার শুনানি কবে, জানালো হাইকোর্ট। বাড়ির বাইরে এখন বেশি বেরোবেন না, বাংলাদেশের বসবাস করে ভারতীয়দের বার্তা দিল মোদী সরকার। 13 জুলাই আমার দিন। ট্রাম্পকে গুলি করার আগে 10 শব্দের পোস্ট করেন হামলাকারী সেই তরুণ। কুলতলি সাদ্দাম অবশেষে পুলিশি হেফাজতে, কিন্তু ঘরের সুড়ঙ্গ কেন খালি মিশল, কাটছে না রহস্য। ফের বিরাট আপডেট লক্ষ্মী ভান্ডার নিয়ে। মহিলাদের মধ্যে খুশির খবর, কি বললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের অশান্তির পর আজ শুক্রবার থমথমে মালদহের মানিক চক। 12 ঘন্টা বন্ধ এলাকা। কলকাতায় ফিরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট বিরতির শেষে কি 21-এর মঞ্চে দেখা যাবে সেনাপতিকে, আশা তৃণমূল। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। পরিস্থিতির বদল না ঘটলে আগামী সপ্তাহে 3 দিনের দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সফরে নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার কথা তার। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এটাই হতে চলেছে মমতার প্রথম রাজধানী সফর। তবে নীতি আয়োগের বৈঠকের বাইরে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। আবারও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, লোকসভা ভোটের ইন্ডিয়া মঞ্চের ভালো ফলের পরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হতে পারে তৃণমূল নেত্রী মমতার। সংসদ বাজেট পেশ হবে 23 জুলাই। আর 27 জুলাই হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। এখনো পর্যন্ত স্থির রয়েছে 25 জুলাই সন্ধ্যায় মমতা পৌঁছতে পারে দিল্লিতে। 26 তারিখ সংসদে যাবেন মমতা, সেখানে ইন্ডিয়া মঞ্চে নেতাদের সঙ্গে দেখা করার কথা। তবে এই বৈঠকগুলি চূড়ান্ত হয়নি। নীতি আয়োগের বৈঠকের 27 তারিখ বিকেলে মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার কথা 28 তারিখ। প্রসঙ্গত 2022 সালে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিল মমতা, কিন্তু 2023 সালে বৈঠকের বেশিরভাগ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেননি। সেই তালিকায় ছিলেন মমতাও। রাজনৈতিক শিবিরের একাংশের মতে লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে মমতার এই শপথ তাৎপর্যপূর্ণ, কারণ এবারে ভোটে লোকসভায় 29টি আসন পেয়েছে তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের কারো কারো ধারণা, দিল্লিতে স্থানীয় মমতার সাক্ষাৎ হতে পারে। সেই সাক্ষাতে কংগ্রেসের তরফে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি থাকতে পারে। লোকসভায় ইন্ডিয়ার শক্তি বৃদ্ধির পরে কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখে চলেছে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল। তবে কংগ্রেসের সঙ্গে কিছু ক্ষেত্রে মতান্তর বাড়ছে। মমতা নিজে স্থানীয় সঙ্গে কথা বলে 2 দলের সমীকরণ অন্য মাত্রাতে নিয়ে যেতে পারে। নীতি আয়োগের বৈঠক যখন রয়েছে, তার বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আর সাক্ষাৎ হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। যদিও প্রশাসনিক মহলের একাংশের মতে নীতি আয়োগের বৈঠকের আগের দিন 2 জনের বৈঠক হতে পারে। নবান্ন সূত্রের খবর, রাজ্য প্রশাসনের শীর্ষ মহল 2 ভাগের প্রস্তুতি শুরু করেছে। একটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এবং দ্বিতীয়টি নীতি আয়োগের কথা মাথায় রেখে। গত বছর 21শে ডিসেম্বর বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারি স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামীকাল শনিবার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ও নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ওই ফল প্রকাশের কিছু শর্ত বেঁধে দিয়েছেন।
প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগের বিতর্ক কেন্দ্রে চলে আসা নেট ইউজিসি 2014 নিয়ে বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, প্রশ্ন ফাঁস যে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যা বোঝা যাচ্ছে এই ঘটনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ, সর্বত্র হয়নি, তাই পরীক্ষা বাতিল করার প্রশ্নই ওঠে না। তবে তদন্ত চলবে। একই সঙ্গে লক্ষ লক্ষ নেট পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত নেটের ফল প্রকাশেরও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি 24 ঘন্টার মধ্যে নেটের ফল প্রকাশ করতে বললে প্রথমে নির্দেশ দেন শুক্রবার বিকেল 5টার মধ্যে ফল প্রকাশ করা হোক, কিন্তু শেষে মুহূর্তে নেট পরিচালনকারী পরিষদ এনটিএ অনুরোধ ফল প্রকাশের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট জানায়, আগামীকাল শনিবার 20 জুলাই দুপুর 12টার মধ্যে ওয়েবসাইটের রেজাল্ট আপলোড করতে হবে এনটিএকে। ডাক্তারি স্নাতক স্তরে পড়াশোনার প্রবেশিকা পরীক্ষার নিট 2024-এ অনিয়মের অভিযোগ, সেই নিট ইউজিসি বাতিলের দাবিতে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে, যার জেরে থমকে যায় নিটের ফল প্রকাশ। অনিশ্চয়তা তৈরি হয় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে। গতকাল বৃহস্পতিবার সেই সমস্ত মামলা শুনেছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি চন্দ্রচূড় অগ্রাধিকারের ভিত্তিতে নেট মামলা শুনতে চান। বেলা 11টা থেকে বিকেল 4:45 পর্যন্ত চলে শুনানি। শেষে কয়েকটি শর্ত বেঁধে দিয়ে নেটের ফল প্রকাশের দিন ঘোষণা করেন বিচারপতি DY চন্দ্রচূড়। গতকাল বৃহস্পতিবার বিচারপতি তার নির্দেশ বলেন, যেহেতু সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাওয়ার সমস্যা হয়নি, তাই নিটের ফল প্রকাশ করা হবে আলাদাভাবে প্রতিটি কেন্দ্র ধরে ধরে। শুধু তাই নয়, যেহেতু নেট মামলার তদন্ত এখনও চলছে, তাই পরীক্ষার্থীদের নাম বা রোল নম্বর কোনোটিও প্রকাশ করা হবে না, অর্থাৎ পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখে ফল প্রকাশ করা হবে নিটের। তবে নিটের ফল প্রকাশ নিয়ে নির্দেশ দিলেও পরীক্ষার্থীদের কাউন্সিলিং নিয়ে গতকাল বৃহস্পতিবার কোনো নির্দেশ দেননি আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, 24 জুলাই নিটের কাউন্সিলিং বিষয়টি তারা আগামী সোমবার অর্থাৎ 22 জুলাই শুনবে। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী বিক্ষোভের ঝাঁজ আরও বেড়েছে। গোটা দেশে এই সংক্রান্ত সংঘর্ষে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন বাংলাদেশে জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। পুলিশ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে দফায় দফা সংঘর্ষ চলছে ছাত্রছাত্রীদের। পুলিশের বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আবার সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছে। দিকে দিকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বাংলাদেশে হিংসায় আহতের সংখ্যা শতাধিক। শেখ হাসিনা সরকার গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা বিক্ষোভকারীদের সঙ্গে নীতিগতভাবে সহমত। তাদের সঙ্গে আলোচনায় বসতেও চেয়েছেন দেশের আইনমন্ত্রী আনিসুল হক। এর মাঝে বাংলাদেশের আদালতে গতকাল বৃহস্পতিবার সংরক্ষণ সংক্রান্ত মামলাটি উঠেছে। আগামী রবিবার সেই শুনানির দিন ধার্য করেছে বাংলাদেশের চেম্বার আদালত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গতকাল বৃহস্পতিবার বিকেলে সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তা খারিজ করে দিলেন আন্দোলনকারী ছাত্র যুবরা। তাদের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তরফে সমাজের মাধ্যমে একথা জানানো হয়েছে। মঞ্চের অন্যতম সমন্বয়কারী শারজি আলম ফেসবুকে লিখেছেন, একদিকে গুলি আর একদিকে লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? আর এক সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, রক্ত মারিয়ে সংলাপ নয়। মঞ্চের অন্যতম নেতা আসিফ মাহমুদের বক্তব্য, গুলির মুখে কোনো সংলাপ হয় না, এই রক্তের সঙ্গে বেইমানি করার চেয়ে মৃত্যু শ্রেয়। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধ কর্মসূচির মধ্যে হিংসায় মৃত্যুর সংখ্যা নিয়ে দ্বন্দ্ব দেখা গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, গতকাল বৃহস্পতিবার 13 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারে 6 জনের মৃত্যুর সংখ্যা যোগ করলে মোট নিহতের সংখ্যা 19 জন। পিটিআই বৃহস্পতিবার 18 জনের মৃত্যুর খবর জানিয়েছে। তাদের হিসেবে মোট মৃত্যুর সংখ্যা 25 জন। রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। 7 বছর ধরে কলকাতা হাইকোর্টে চলেছে এই মামলা। এবার সেই নিয়োগে ওএমআর-শিটেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠল। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত হলফনামা জমা দিলেন এক মামলাকারী। তার আইনজীবীর বক্তব্য, ওই নিয়োগের ওএমআর-শিট মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল নীলাদ্রি দাসকে। তার বিরুদ্ধে এসএসসির নবম, দশম এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ওএমআর মূল্যায়নের দুর্নীতির অভিযোগ উঠেছিল। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই, যদিও এসএসসি মামলাকারীদের ওই দাবি খারিজ করে দেয়। গতকাল বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত। উচ্চ মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়ার একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। গতকাল বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়াল করে জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রতি পদে পদে অনিয়ম হয়েছে। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে প্রথমে 1463 জনকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পিছনে যদিও কোনো কারণ চাকরি প্রার্থীদের জানানো হয়নি।
2015 সালে উচ্চ মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে দিয়েছে। 2019 সালে প্রথম মেধার তালিকা বাতিল করে দেয় উচ্চ আদালত। 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দেয় আদালত। তখন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমার ডিভিশন বেঞ্চ জানায় প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। তারপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গতকাল বৃহস্পতিবার সেখানে শুনানি শেষ হলো। প্রায় 7 বছর পর এখন রায়ের অপেক্ষায় চাকরি প্রার্থীরা। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।